শুরু হচ্ছে আজকের গল্প তোমায় প্রথম দেখেছিলেম, তৃতীয় পর্ব। কথাগুলো শুনে শুভ্রর যেন ঘোরটা কাটল। ও হকচকিয়ে চোখ খুলে দেখল সামনে একটা মেয়ে, ফর্সা, চশমা পরা, একদিকে আলগোছে বিনুনি করা, সাদা রঙের একটা চুড়িদার পরে দাঁড়িয়ে। কয়েক পলক যেন ও থমকেই তাকিয়ে রইল ওর দিকে। কি বলবে, কি উত্তর দেবে কিছুই ভেবে পাচ্ছিল না। মেয়েটা সেই সময় ওর কাছে এগিয়ে এসে বলল, আপনি কি সুইসাইড করার চেষ্টা করছিলেন? দিন ব্লেডটা আমাকে, এক্ষুনি দিন। কথাটা বলেই ও শুভ্রর দিকে হাত বাড়ালো। শুভ্র এই সময় একটু এলোমেলো হয়ে বলল, কিচ্ছু করছিলাম না আমি, প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমি একটু একা থাকতে চাই। এই কথায় মেয়েটার সাথে সাথেই বলে উঠল, হ্যাঁ, আমি নিশ্চয়ই চলে যাব এখান থেকে। আপনি একাই থাকবেন, আমার কোনো সমস্যা নেই তাতে, কিন্তু একটা শর্তে, ব্লেডটা আমাকে দিন। কথাগুলো বলে ও আবার হাত বাড়ালো শুভ্রর দিকে, কিন্তু ও এর কোনো উত্তর দিল না। পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে রইল এক জায়গায়। মেয়েটা এবার একটা বড় শ্বাস নিয়ে কিছুটা সহজ হওয়ার চেষ্টা করে বসে পড়ল শুভ্রর পাশে। তারপর নিজের মনেই বলে উঠল, আচ্ছা, আপনার কি মনে হয় মরা এত সহজ? আপনি শিওর শিরা কেটে ফেললেই মরে যাবেন? ধরুন প্রচুর ব্লিডিং হলো, আপনি যন্ত্রণায় বেশ অনেকক্ষণ ধরে ছটফট করার পর অজ্ঞান হয়ে পড়লেন। এইভাবে বিনা চিকিৎসায় কিছুক্ষণ বাদে মরেই যেতেন। কিন্তু এই গঙ্গার ধারে কিছু লোক ঘুরতে এসে আপনাকে দেখে ফেললো। তারা হসপিটালে আপনাকে নিয়ে গেল। সেখানে ডাক্তাররা অনেক চেষ্টা চরিত্র করে আপনার প্রাণটা বাঁচাতে পারলেও আপনাকে পুরোপুরি জীবনে ফিরিয়ে আনতে পারল না। আপনি কোমায় চলে গেলেন, আর এইভাবে বছরের পর বছর একটা বিছানায় পড়ে রইলেন, বাঁচা মরার মাঝখানে ঝুলে। হাত পা এমনকি চোখের পাতাটুকুও নিজের ইচ্ছায় নাড়াতে পারলেন না। অক্সিজেন সাপোর্টে শ্বাস নিতে হলো। আপনি বুঝতে সব কিছুই পারছেন, কিন্তু আপনার নার্ভগুলো একেবারে নিস্তেজ, তারা আর সাড়া দিচ্ছে না। তাহলে আপনার কেমন লাগবে? পারবেন সেই জীবনটা বয়ে বেড়াতে? যদি মনে হয় হ্যাঁ, এইসব ভোগ করার ক্ষমতা আপনার আছে, তাহলে কেটে ফেলুন শিরা, নিন, আমি আটকাবো না। কথাগুলো বলে ও এক পলক তাকালো শুভ্রর দিকে। না, ছেলেটা এখনো কোনো কথা বলছে না, কেমন থমকে আছে। ছেলেটা কি আদেও বুঝলো ওর কোনো কথা? এইসবই ভাবছিল, তখনই শুভ্র হঠাৎ হাত বাড়িয়ে ব্লেডটা ওকে দিয়ে দিল। তারপর কেমন যেন বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল নিজের মনে, যেন অনেক দিনের বুকে জমা একটা শক্ত পাথর ধীরে ধীরে গলে জল হয়ে ঝরে পড়ছে ওর চোখ থেকে। এইভাবে বেশ কিছুক্ষণ কাঁদার পর শুভ্র আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ল। জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো, কেমন যেন একটা কষ্ট হচ্ছে বুকে। সেই সময় পাশে বসে থাকা মেয়েটা ওকে ব্যাগ থেকে একটা জলের বোতল বার করে দিয়ে বলল, প্লিজ প্লিজ শান্ত হন, রিল্যাক্স, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, আপনি জল খান। কথাগুলো বলে ওর পিঠে হাত বোলাতে শুরু করলো। শুভ্র এবার জল খেয়ে কিছুটা সময় পরে একটু যেন শান্ত হলো। তারপর আস্তে গলায় বলে উঠল, থ্যাংক ইউ। মেয়েটা এবার নিজের হাত বাড়িয়ে দিল ওর দিকে, সামান্য হেসে বলল, হাই, আমি তিলোত্তমা। একটা রাতের জন্য আপনি আমাকে বন্ধু ভাবতেই পারেন। যদি ইচ্ছে হয় মনে যা আছে শেয়ারও করতে পারেন, কেউ আপনাকে জাজ করবে না। কথাগুলো শুনে শুভ্র অল্প সময় নিয়ে আস্তে গলায় বলল, আমি আমি শুভ্র শুভ্র না। ওর কথাটা শেষ হতে না দিয়েই তিলোত্তমা বলে উঠল, শুভ্র সেন, প্রফেসর শুভ্র সেন, তাই তো? এই কথায় শুভ্রর চোখ দুটো আবার ভিজে গেল। ও স্তব্ধ গলায় বলল, আপনিও চিনে ফেললেন আমাকে? এই কদিনে তাহলে এত ফেমাস হয়ে গেছি? এইসব শুনে তিলোত্তমা শান্ত গলায় বলল, চিনেছি, কিন্তু কিছুই জানি না। আসলে সত্যিটা হয়তো আমরা কেউই জানি না। টিভিতে, নিউজে, সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় তার বেশিরভাগটাই রটনা। ঘটনা অনেক সময় আলাদাই হয়, এটা আমি মনে করি। কথাগুলো বেশ দৃঢ় গলায় বলল তিলোত্তমা। এইসব শুনে শুভ্র অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, ওই ভিডিওটা আমার না, আমি ওরকম ছেলে নই। ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি সারাটা জীবন শুধু পড়াশোনা নিয়ে থেকেছি।
আমি নিজেও জানি না কার আমি কি ক্ষতি করেছি। কে করলো এইসব? কেমন এলোমেলো স্বরে কথাগুলো বলল শুভ্র। এইসব শুনে তিলোত্তমা খুব শান্ত স্বরে বলল, করেছি আমি বিশ্বাস, আর একদিন বাকিরাও করবে। ভিডিওটা ফেক, এতে তো কোনো সন্দেহ নেই। আর সেটা আজ না হোক কাল তো প্রমাণ হবেই। সেদিন পুলিশই আপনার হয়ে স্টেটমেন্ট দিয়ে দেবে। আর আপনি বোকার মতো আজই মরে গেলে সেই দিনটা দেখবেন কি করে বলুন তো? যারা আপনাকে অপমান করেছে, হেনস্থা করেছে, তাদের চোখ লজ্জায় নিচে নেমে যাবে। তারা হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইবে। এই মুহূর্তগুলো তো আপনাকে বাঁচতে হবে। কথাগুলো কেমন উজ্জ্বল চোখে বলল তিলোত্তমা। শুভ্র এইসব শুনে ওর দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এতটাই কি সহজ? সত্যি? তিলোত্তমা এই প্রশ্নের উত্তরে আলতো হেসে বলল, হ্যাঁ, এতটাই সহজ, সত্যি। কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল শুভ্র। তারপর হঠাৎ তিলোত্তমার দিকে তাকিয়ে প্রশ্ন করে উঠল, আপনি কি বাই প্রফেশন সাইকোলজিক্যাল কাউন্সিলর? আসলে এতদিন ধরে এত সহজভাবে ভাবিনি। এটা শুনে তিলোত্তমা অল্প হেসে ফেলল। তবে সেই হাসিতে কিছুটা মলিনত্ব মেশানো ছিল। সেদিন হাসি থামিয়ে কিছুটা সময় নিয়ে ও বলে উঠল, না না, আমি কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলর নই। আমি একজন ডান্স টিচার। দুটো নাচের স্কুল আছে, এছাড়াও এডুকেট স্কুলে নাচ শেখাই। আসলে জীবনই আমাকে অনেক কঠিন সত্যি বুঝতে শিখিয়ে দিয়েছে। আজ থেকে 4 বছর আগে আমার দাদা ঠিক এরকমই একটা ষষ্ঠীর রাতে এই বেঞ্চে বসেই নিজের হাতের শিরা কেটেছিল। তারপর 2 বছর কোমায় ছিল। কি অসম্ভব কষ্ট পেতে দেখেছি আমি ওকে। শেষের দিকে সারাটা শরীর ঘা হয়ে গিয়েছিল। কিচ্ছু বলতে পারতো না, শুধু চোখ থেকে জল পড়তো। কথাগুলো বলতে বলতে তিলোত্তমার গলাটা ধরে এলো। শুভ্র এই মুহূর্তে নিজের নিস্তব্ধতা ভেঙে বলল, আই এম রিয়েলি সরি। আমি বুঝিনি। তাহলে আমি এই প্রশ্নটা করতাম না আপনাকে। এটা শুনে তিলোত্তমা আলতো স্বরে বলে উঠল, না না, ইটস ওকে। আসল সরি তো আমি নিজে ফিল করি রোজ। দাদা ড্রাগের কেসে মিথ্যে ফেঁসে গিয়েছিল। ওর ইউনিভার্সিটির কোনো একটা বন্ধু ড্রাগ স্মাগলিং করত। সেই সময় পুলিশ খবর পেয়ে ওদের হোস্টেলে রেড করে। সেই ছেলেটা তো পালিয়ে গিয়েছিল, কিন্তু ওর সমস্ত ড্রাগস আমার দাদার ব্যাগে আড়ালে রেখে দিয়েছিল। দাদা এইসবের কিছুই জানতো না। পুলিশ এসে ওর ব্যাগ থেকে ড্রাগস পেয়ে ওকে অ্যারেস্ট করে নিল। 2 মাসও জেলে ছিল। তারপর অনেক কষ্ট করে বাবা বেল জোগাড় করে কোনোভাবে ওকে ছাড়িয়ে বাড়ি এনেছিল। কিন্তু এই কদিনে বদনাম ছড়িয়ে গিয়েছিল চারিদিকে। আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই যে কত নোংরা কথা বলেছে ওকে দেখে। ও এই ট্রমাটা নিতে পারেনি। গুমড়ে গুমড়ে থাকতো ভীষণ। আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিয়েছিল সবার সাথে। তারপর সেই 2016 সালের দুর্গাপুজোয় দাদা নিঃশব্দে নিজেকে পুরোপুরি শেষ করে দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা করলো। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলল তিলোত্তমা। তারপর কিছুটা সময়ের ভিড়ে আবার বলে উঠল, আমার খুব আফসোস হয় জানেন, যদি দাদাকে সেই সময় আরেকটু চোখে চোখে রাখতাম, সেই ষষ্ঠীতে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে না গিয়ে যদি ওর সাথে থাকতাম, ওকে সময় দিতাম, তাহলে হয়তো এমনটাও করতো না। 2 বছর ধরে প্রত্যেক দিন ওকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে দেখেছি। মাত্র 24 বছর বয়সে এতটা কষ্ট পেয়ে চলে গেল। তারপর থেকে প্রত্যেকটা বছর আমি এই পুজোর সময় দাদাকে সরি বলতে এই গঙ্গার ধারে বেঞ্চটা এসে বসি। হয়তো ওকে ফিরে পাওয়ার একটা মিথ্যেই চেষ্টা করি এই পুজোর দিনগুলোতে। কথাগুলো বলতে বলতে ওর চোখ ভর্তি জল ছিল। শুভ্র এই চোখ দেখে বুঝেছিল ও নিজে কত বড় একটা ভুল করতে যাচ্ছিল আজ। যেন খোলা চোখেই মুহূর্তের মধ্যে দেখতে পেল মা বাবার ছবি। ওর নিথর দেহ দেখলে সেই মানুষ দুটো তো প্রাণ থাকতেও শেষ হয়ে যেত, যেমন তিলোত্তমা ওর দাদার জন্য মনে মনে শেষ হয়ে যাচ্ছে রোজ। এই কথাগুলো ভাবতে ভাবতেই ও বলে উঠল, থ্যাংক ইউ। আপনি সত্যি আমাকে আজ অনেক কিছু বুঝিয়ে দিলেন। খুব বড় ভুল হয়ে যাচ্ছিল আমার। ভীষণ স্বার্থপরের মতো একটা কাজ করার কথা ভাবছিলাম। কথাগুলো বলে কিছুক্ষণ চুপ ছিল শুভ্র। তারপর আবার নিজেই জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা, আমি কি জানতে পারি আপনার মা বাবা এখন কেমন আছেন? এই প্রশ্নে
তিলোত্তমা আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আছে, আমার মুখ চেয়ে বেঁচে আছে। মা তো রোজই অ্যান্টি অ্যাংজাইটি পিল খান, আর বাবা ভীষণভাবে চেষ্টা করে আমার আর মায়ের কাছ থেকে নিজের কান্নাটা লুকিয়ে রাখতে। ওদের কষ্টটা আলাদাই, সন্তান হারানোর কষ্ট তো। কথাগুলো শুনে সত্যিই ভীষণ স্তব্ধ হয়ে গেল শুভ্র। এইভাবে বেশ কিছুক্ষণ দুজনে গঙ্গার দিকে তাকিয়ে বসে রইল একদম শব্দহীনভাবে। তারপর হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তে তিলোত্তমা বলে উঠল, অনেক রাত হয়েছে, আমাদের এবার ওঠা উচিত। কথাটা শুনে শুভ্ররও খেয়াল হলো রাত 10টা বেজে গেছে। মা বাবা হয়তো চিন্তা করছে। কথাটা ভেবেই ও উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, চলুন ফেরা যাক। পরবর্তী পর্ব শোনার জন্য পোস্টটিকে লাইক এবং শেয়ার করে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।